আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। আমি মোহাম্মদ মুজাম্মেল হক, সিনিয়র শিক্ষক, পুলিশ লাইন কুমিল্লা। আমি আজকে নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বই থেকে বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য চতুর্থ অধ্যায়ের উপরে একটি ক্লাস দিব। ইতিপূর্বে আমরা চতুর্থ অধ্যায়ের উপরে কয়েকটি ক্লাস নিয়েছি। চতুর্থ অধ্যায় ছিল পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। আমরা এগুলি জানতে পেরেছি। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, শিলার সম্পর্কে জেনেছি। আমরাও জেনেছি পৃথিবীতে বিভিন্ন রকম পরিবর্তন হয়, যেগুলি তোমার তিন ভাগে ভাগ করা যায়, তোমরা জানো। এগুলির মধ্যে আমরা আকস্মিক পরিবর্তনটা আমরা পড়েছি, যেটা ছিল তোমার ভূমিকম্প। তারপর আমরা আগ্নেয়গিরিও পড়েছি। আজকে আমরা পড়ব ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের কারণ ও ফলাফল। তোমরা একটু শর্টটা দেখে নাও, ভূপ্রক্রিয়ার যে পরিবর্তনগুলো ছিল, তারপরে আমরা শর্টটা দেখে নাও। দেখো, এই যে ভূপ্রক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ, ধীর পরিবর্তন, ধীর আকস্মিক পরিবর্তন এবং আকস্মিক পরিবর্তন। তো আমরা আজকে ধীর পরিবর্তনের কারণ ও ফলাফল নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা শেষে তোমরা ধীর পরিবর্তন কি, এটা কি কি পর্যায়ে হয়, এটার কারণগুলো কি এবং এর ফলাফল তোমরা বিশ্লেষণ করতে পারবে। বিশেষ করে অগ্নিভবন, অবক্ষেপণ, বিচ্ছুরণীভবন, ক্ষয়ীভবন, অপসরণ ইত্যাদি সম্পর্কে। দেখো, ভূপৃষ্ঠের এই ধীর পরিবর্তনটা হয় তোমার চারটি পর্যায়ে। দেখো, প্রথমে আছে বিচ্ছুরণীভবন। নিচে তোমরা নাম শুনেছ, বিচ্ছুরণীভবন ও ক্ষয়ীভবন। তারপরে আছে তোমার অপসারণ। তারপরে আছে তোমার অগ্নিভবন। তারপরে আছে তোমার অবক্ষেপণ। আমি সবগুলি সম্পর্কে তোমাদের বলবো। অবক্ষেপণ। প্রথম যেটা বিচ্ছুরণীভবন ও ক্ষয়ীভবন, তোমরা জানো যে শিলারাশি যখন একদম চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং চূর্ণ বিচ্ছিন্ন হয়ে তোমার শিলাটা এক জায়গায় থাকে, আরেক জায়গায় যায় না, তখন এটাকে বিচ্ছিন্ন ভবন বলে। বুঝছো? একদম চূর্ণ বিচ্ছিন্ন হয়ে এক জায়গায় পড়ে থাকে, বিচ্ছিন্ন হয় না, স্থানান্তর হয় না। সাধারণত প্রাকৃতিক কারণে এগুলি ঘটে আর কি। এটা হলো তোমার বিচ্ছুরণীভবন। আর যখন বায়ু প্রবাহ, তোমরা জানো বায়ু প্রবাহ, নদী স্রোত, হিমবাহ দ্বারা শিলা ক্ষয় সাধন হয়, যে প্রক্রিয়া শিলাখণ্ড স্থানান্তর হয় সেটা হলো ক্ষয়ীভবন। যখন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকে এটা বিচ্ছুরণীভবন, আর যখন এটি ক্ষয় সাধন হয় তখন এটা ক্ষয়ীভবন। তারপর আছে তোমার অপসারণ। তোমরা একটা জেনেছো যে নদী স্রোত, তারপরে তোমার হিমবাহ, বায়ু প্রবাহ, এগুলি দ্বারা চূর্ণ বিচ্ছিন্ন শিলাগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, যেটা ক্ষয়ীভবন দেখতে পায়। সেই যে অপসারণ হয়, এটাকে অপসারণ বলে। এবং অগ্নিভবন, শিলা যখন চূর্ণ বিচ্ছিন্ন হয়, বিচ্ছুরণীভবন চূর্ণ বিচ্ছিন্ন হয়, তখন ক্ষয়ীভবন তবে শিলা অপসারিত হলে নিচে অভিজ্ঞত কিছু শিলা নগ্ন অবস্থায় পড়ে থাকে। অগ্নিভবন আসলে নগ্ন থেকে, এই নগ্ন, এই জন্য অগ্নিভবন কিছু নিচে পড়ে থাকে, এই কার্যকে অগ্নিভবন বলে। এবং সবার শেষে 4 নম্বর হলো যে চারটা পর্যায়ে আমরা বলছি ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনটা অবক্ষেপণ। অবক্ষেপণ তোমরা বুঝো, কিছু নিচে পড়ে থাকা, জমে যাওয়া, যেমন বায়ু প্রবাহ, নদী স্রোত, হিমবাহ প্রভৃতি দ্বারা যখন এক স্থান থেকে ক্ষয়প্রাপ্ত শিলাগুলি যে প্রক্রিয়ায় অন্য কোনো এক স্থানে এসে জমা হয়, তখন যে নতুন ভূমিরূপ হয় সেটি হলো অবক্ষেপণ। এখন এই যে ঘটনাগুলি ঘটে, এই যে চারটা ঘটনা ঘটে, এগুলি ধীরপরিবর্তন বিভিন্ন কারণে সংঘটিত হয়। এই কারণগুলির মধ্যে কি আছে? বায়ু আছে, তোমার বৃষ্টিপাত আছে, নদী আছে, হিমবাহ আছে, প্রভৃতি প্রধান। এই ক্ষয় কার্য কিভাবে হয় এটা তোমরা একটু শোনো। প্রথম হলো বায়ুর কাজ। বায়ুতে কি থাকে আমরা জানি? বায়ুতে আছে অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, নাইট্রোজেন আছে, জলীয় বাষ্প, অনেক কিছু আছে। মেন উপাদান হলো কি? নাইট্রোজেন সবচেয়ে বেশি, আর তারপর হলো অক্সিজেন। এগুলি শিলা বিচ্ছেদ এবং ক্ষয় সাধন করে। বায়ুর ক্ষয় কার্য মরুভূমিতে অধিক দেখা যায়, কারণ মরুভূমিতে দেখো না শুধু কি বালি, এবং সেখানে বেশি ক্ষয় কার্য হয়। বাতাসে যখন ধূলিঝড় হয়, দেখবে সব উড়িয়ে নিয়ে যায়। মরু এলাকায় শুষ্ক, প্রায় বৃষ্টিহীন থাকে, গাছপালা শূন্য থাকে। মরু এলাকায় গাছপালা কম থাকার কারণে মৃত্তিকা দৃঢ় নয়। এছাড়া দিনের বেলা সূর্যের তাপে, রাতের বেলা শীতলতা, শিলা সংকোচন প্রসারণ করলো, সংঘবদ্ধতা শিথিল হয়ে যায়। এরপর বাইরের আঘাতে সহজেই শিলাটি এক জায়গা থেকে আরেক জায়গায়
চলে যায়। এটা মরুতে দেখা যায় আর কি, ধীর পরিবর্তনের মাধ্যমে এই ক্ষয় সাধন হয়। তারপর তোমার বায়ুর কাজের পরে কি আছে, বৃষ্টির কাজ। কারণটা কি? তো বৃষ্টি তো জানি, বৃষ্টি যখন পানি ভূপৃষ্ঠের উপর দিয়ে পরে যখন প্রবাহিত হয়, তুমি নিজের আশেপাশে ড্রেনে তোমার বাড়ির উঠানে দেখতে পারবে যে বৃষ্টি পানি দেওয়ার সময় তোমার যেমন একটা নালা সৃষ্টি করে ফেলে, অনেক কিছু নিয়ে যায়, ক্ষয় করে ফেলে, ব্যাপকভাবে ক্ষয় হয়। তোমার রাস্তাঘাট ভেঙে যায়, দেখো পুকুরের পার ভেঙে যায়। তো প্রবাহিত হওয়ার সময় পানি শিলাকে আংশিকভাবে ক্ষয় ও আলগা করে এবং ক্ষয়প্রাপ্ত শিলাকে প্রসারিত করে। বৃষ্টিবহুল অঞ্চলে কার্যত জমির মাটি বৃষ্টির পানিতে অপসৃত হয়। আর মাটিতে কি থাকে তোমার, যেখানে পর্বত থাকে সেখানে মাটিতে কিছু কর্দমাক্ত হইতে পারে, শক্ত হইতে পারে, উপরে শিলা থাকে ভারী হেলানো অবস্থায়। তখন তোমার পর্বতের যে ফাটল থাকে, গায়ে ফাটল, তোমরা যে এখানে যদি মাধবপুর যাওয়া, কক্সবাজার দেখো যে পর্বতের গায়ে ঝর্ণার মতো পানি পড়ে, ওই যে ফাটল থাকে, ফাটল দিয়ে বৃষ্টি পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। এবং এই যে বর্ষাকালে দেখো যে চট্টগ্রাম অঞ্চলে ব্যাপক পদক্ষেপ নেওয়া হয় যাতে ভূমিধস না হয়। এই যে ফাটল দিয়ে পানিগুলো তখন ভূমিধস করতে পারে। হ্যাঁ, এটা হলো একটা দেহ, এই জিনিসটা ধীরে ধীরে হয়, একটা ধীরে পরিবর্তনের কারণ কি, তোমার বৃষ্টির কাজ। তারপর আছে তোমার হিমবাহ। হিমবাহ তোমরা জানো যে পর্বতে যে বিশাল বরফখণ্ড একদম, এগুলি পর্বতের ডাল বেয়ে বেয়ে তোমার ধীরে ধীরে ক্ষয় হইতে হইতে তারপরে পড়ে। এই হিমবাহের কারণে তোমার এটা হয় ধীরে ধীরে, এটা ভূপৃষ্ঠের ধীরে প্রক্রিয়া সংঘটিত হয়। এবং একটু করে নামতে নামতে তোমরা এটা হিমালয় বা বিভিন্ন পর্বতে দেখো যে বড় তুষার খণ্ড, যেটাকে হিমবাহ বলে, আস্তে ধপাস করে পড়ে যায়। এটাও একটা কারণ। এরপর আছে নদীর কাজ। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। নদী কি, নদী তো সেই তোমার পাহাড় থেকে উৎপন্ন হয়। তোমরা জানো বাংলাদেশে যতগুলি নদী আছে বেশিরভাগ হিমালয় থেকে, এবং যেমন তোমার কর্ণফুলী নদী আসামের গোসাই পাহাড় থেকে, হিমালয়ের গঙ্গোত্রী থেকে তোমার পদ্মা, তারপর মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র নদ, মানে যেটা মেঘনা নামে এসেছে, এগুলো উৎপত্তি হয়েছে। তো পর্বত থেকে যখন একটা নদী উৎপত্তি হয়, এটা বিভিন্ন সমভূমি পেরিয়ে, বিভিন্ন অঞ্চল পেরিয়ে যখন আসে, এটা অনেক কিছু ক্ষয় করে, অনেক শিলা পাথর এগুলি ক্ষয় করে করে নদীর মাধ্যমে নদী সাগরে এসে পড়ে। যেমন বাংলাদেশ নদী বঙ্গোপসাগর পড়ছে, এর চলার পথে সে অনেক কিছু ক্ষয় করে আনে এবং নদীতে পলি জমে। তো এইটাও একটা পরিবর্তন হয়, এই যে অবক্ষেপণের জিনিসগুলি যে আইসা পড়ে এক জায়গা থেকে আরেক জায়গায়, এই নদীর মাধ্যমে, এটা হলো নদীর কাজ। তাহলে তোমরা দেখলা যে এই 4 পর্যায়ে তোমার কাজ করে কি, বায়ু কাজ করে, বৃষ্টিপাত কাজ করে, হিমবাহ কাজ করে, নদী কাজ করে। এখন নদীর গতিপথ, এই যে নদী উৎপত্তি হয়ে সাগরের পতন পর্যন্ত নদীর যে একটা চলার পথ, এটি হলো নদীর গতিপথ। এবং এই গতিপথ তোমার মানুষ ধারণা থাকা দরকার, কারণ নদী মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। তো নদীর গতিপথটা যদি মানুষের ধারণা থাকে তার কাজে লাগবে। এবং নদীর গতিপথের পাশাপাশি নদী কি এটাও জানতে হয়। নদী তো আমি বললামই যে প্রবাহ, যে ঝর্ণা দ্বারা পাহাড় থেকে উৎপত্তি হয়ে বিভিন্ন এলাকা অঞ্চল পার হয়ে সাগরে পড়ে, সেটাই নদী। এবং নদী সম্পর্কে জানতে হলে আরো কিছু শব্দ আছে যে তোমাদের জানতে হবে। যেমন নদী যখন কোনো হ্রদ বা সাগরে এসে পতিত হয়, তখন সেই পতিত স্থানকে কি বলে, মোহনা। আমাদের যেমন বঙ্গোপসাগরের কাছে, চাঁদপুরের কাছে মোহনা আছে, 3 নদী মিলিত হয়ে সাগরে পড়বে, এরকম মোহনা। আবার নদী যখন অধিক বিস্তৃত মোহনা হয়, সেটাকে খালি বলে। দোয়াব, যখন 2টা নদীর মধ্যবর্তী ভূমি থাকলে সেটাকে দোয়াব বলে। নদীর সঙ্গম, নদীর মিলনস্থলকে নদীর সঙ্গম বলে। উপনদী, যখন পর্বত হ্রদ থেকে যেসব ছোট নদী উৎপন্ন হয়ে বড় নদীতে পতিত হয়, সেটা হলো উপনদী, বড় নদী উপনদী। যেমন তিস্তা এবং করতোয়া হলো যমুনা নদীর উপনদী। অন্যদিকে শাখা নদী হলো মূল নদী থেকে যে নদী বের হয়ে তাকে শাখা নদী বলে। বাংলাদেশের কুমার ও গড়াই হলো পদ্মা নদীর শাখা। শাখা নদীর মূল নদী থেকে বের হয়েছে, আর উপনদী হলো নদী উৎপন্ন হয়ে একটা বড় নদীতে এসে পড়েছে, সেটা হলো উপনদী। আর শাখা নদী কিন্তু বের হয়ে সেই শাখা নদী কিন্তু আবার চলে যায় নদী হিসাবে। নদী উপত্যকা, যে খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় তাই সেই খাতকে নদী উপত্যকা। নদী বিভিন্ন খাতের মধ্যে প্রবাহিত হয়, পাশে যে ভূমি থাকে সেটা নদী উপত্যকা। নদী গর্ভ, নদী উপত্যকার তলদেশকে নদী গর্ভ বলে। একটা নদীর যে তলদেশ জানো গভীর হয়, সেটা নদী গর্ভ। এবং নদী অববাহিকা, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। যখন একটা নদী উৎপত্তি হয়ে শাখা প্রশাখার মধ্যে যে বিস্তীর্ণ অঞ্চলে প্রবাহিত হয়, সমুদ্র বা হ্রদে প্রবাহিত হয়, সেই সমগ্র অঞ্চলটাই নদী অববাহিকা।
বাংলাদেশ কিন্তু একটা নদী অববাহিকাওয়ালা দেশ, কারণ আমাদের দেশে অসংখ্য নদী ছড়িয়ে ছিটেছে, প্রায় 700 মতো নদী এখানে আছে ছোট বড়, তো অববাহিকার অভাব নেই। তাহলে আসলে তোমরা এটা বুঝতে পারছো। এখন একটু তোমরা যেহেতু এই ধীর পরিবর্তনের ক্ষেত্রে নদীর কাজ একটা গুরুত্বপূর্ণ, এই জন্য কিছু তোমরা নদীর একটু গতিপথ সম্পর্কে জানতে হবে। উৎস থেকে নদী যেখান থেকে উৎপত্তি হয় সেখান থেকে নদী পতিত হওয়া পর্যন্ত, মোহনা পর্যন্ত নদীর গতিপথকে সাধারণত 3 ভাগে ভাগ করে। এক হলো ঊর্ধ্বগতি, আরেক হলো মধ্যগতি এবং আরেক হলো নিম্নগতি। এখন তোমরা আমাদের বইয়ের 59 পৃষ্ঠায় একটা ছবি আছে, ছবির মাধ্যমে জিনিসটা কি দেখো। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে প্রথমে ঊর্ধ্বগতি দেখাচ্ছে। এটা হলো ঊর্ধ্বগতি হলো নদীর একটা প্রাথমিক অবস্থান, পর্বতের যে স্থান থেকে, যে একটা পর্বত থেকে নদীটা উৎপত্তি হয়েছে এবং সেখান থেকে সমভূমিতে পৌঁছানো পর্যন্ত অংশকে নদীর ঊর্ধ্বগতি। এখান থেকে আইসা যে সমভূমিতে পৌঁছবে এর আগে পর্যন্ত ঊর্ধ্বগতি। ঊর্ধ্বগতি নদীর প্রধান কাজ কি? ক্ষয় সাধন। এখানে পাহাড় টাহাড় এগুলি ক্ষয় করে নদী অনেক ক্ষয় করে, এবং ঊর্ধ্বগতি অবস্থা নদীর স্থলভাগকে ক্ষয় করে এবং তা পরিবহন করে। শুধু ক্ষয়ই করে না, সাথে টেনে নিয়ে আসে। এই অবস্থায় নদীর প্রধান কাজ হলো ক্ষয় করা। হলো অনেক সময় নদীর ঢাল কমে গেলে, হঠাৎ অধিক পরিমাণে পাথরের টুকরা এলে নদী তখন তা বহন করতে পারে না, তখন হালকা সঞ্চয় করে ওইখানে জমে যায়। যেমন ঊর্ধ্বগতিতে দেখো ভি আকৃতি উপত্যকা, দেখছো ভি আকৃতি উপত্যকা হয়। এরপরে যখন আসে নদী সেটা মধ্যগতি। হ্যাঁ, যখন ঊর্ধ্বগতি শেষ করে চলে আসে সেটা মধ্যগতি। এবং তোমার এই মধ্যগতিতে পার্বত্য অঞ্চল নদীর সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়, এই প্রবাহকে মধ্যগতি বলে, সমভূমি। আর নিম্নগতি হলো কি? নদীর একদম শেষ পর্যায়ে। তোমরা ছবিটা আবার দেখো, এবং একদম নদীর শেষ মোহনার কাছাকাছি চলে আসে, তারপরে মোহনা চলে আসে, এখানে প্রশস্ত উপত্যকা থাকে এবং সাগরে পতিত হয়। তাহলে নদীর 3টা গতি, একটা ঊর্ধ্বগতি যেটা পাহাড় থেকে উৎপত্তি হয়, তারপর সমভূমিতে আসে মধ্যগতি, এবং সবশেষ হলো নিম্নগতি যেটা তোমার একবারে শেষ পর্যায়ের গতি। এই অবস্থায় স্রোত কমে যায় এবং নিম্নাঞ্চল বদ্ধ ও পার্শ্বক্ষয় অল্প পরিমাণে, নদীর উপত্যকা খুব চড়া ও অগভীর হয়। এখন আসো আমরা নদীর দ্বারা সৃষ্ট কিছু ভূমির কথা বলবো। দেখো নদীর ফলে কি কি ভূমি হয়, দেখো এখানে ছবিতে আছে। একটা হলো ভি আকৃতির উপত্যকা, হ্যাঁ, বিভিন্ন শেপের। এটা কিরকম হয়? ঊর্ধ্ব অবস্থায় নদীর স্রোত যখন প্রবল হয় তখন নদী বড় বড় শিলাখণ্ডকে বহন করে নিচের দিকে নিয়ে আসে, এবং পর্বতগুলো কঠিন শিলা দ্বারা গঠিত হলে মাঝে মাঝে নরম শিলাও থাকে। নদী খাতে পার্শ্ব অপেক্ষা নিম্ন দিকের শিলা বেশি কোমল বলে পার্শ্ব অপেক্ষা নদী নিম্ন ক্ষয় বেশি হয়। এভাবে ক্রমশ ক্ষয়ের ফলে একটা ভি আকৃতির হয়, এই জন্য একে ভি আকৃতির উপত্যকা বলে। এরপরে দেখো আরেকটা ছবি দেখছো, এটা হলো গিরিখাত, এবং এখানে তোমার ক্যানিয়নও আছে। তুমি গিরিখাত সম্পর্কে জানো। যখন ঊর্ধ্ব অবস্থায় নদীর প্রবল স্রোত খাড়া পর্বত গাত্র বেয়ে নিচে দীর্ঘায়িত, তখন ভূপৃষ্ঠ অনেক ক্ষয় হয় এবং ভূত্বক থেকে শিলাখণ্ড ভেঙে পড়ে। শিলাগুলো পরস্পরের ফলে নদীখাতের সংঘর্ষে মসৃণ হয়, অনেক দূরে চলে যায়। এসব পাথরের সংঘর্ষে নদীর খাত গভীর হয় এবং সংকীর্ণ হয়, এবং দুই পাশে ভূমি ক্ষয় হয়। আর না হলে এসব খাত আরও বেশি গভীর হয়। ক্ষয় হলে তো ধরো পাশ ক্ষয় হলে গভীর কম হয়, কিন্তু ক্ষয় না হলে আরও বেশি গভীর হয়। এক পর্যায়ে এই গভীর খাত খুব গভীর হয়, এবং তা এরূপ খাতকে গিরিসংকট বা গিরিখাত বলে। যেমন তোমরা জানবা সিন্ধু নদীর গিরিখাতটি প্রায় 518 মিটার, আর পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গিরিখাত হলে এই সিন্ধু নদীর গিরিখাতটি। হ্যাঁ, আর নদী যখন শুষ্ক অঞ্চল দিয়ে প্রবাহিত হয় সেখানে নদী কোমল শিলাস্তর থাকে এবং গিরিখাতগুলো অত্যন্ত সংকীর্ণ গভীর হয়। এই গিরিখাতকে ক্যানিয়ন বলে। যেটা সংকীর্ণ গভীর হয় সেটা ক্যানিয়ন বলে। যেমন উত্তর আমেরিকার কলোরাডো নদীর গিরিখাতটি হলো গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা এটা পৃথিবী বিখ্যাত। এটি হলো 1,37,157 মিটার বিস্তৃত, প্রায় 2.4 মিটার গভীর। পরীক্ষায় কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন আসে যে গ্র্যান্ড ক্যানিয়ন কি বা কোথায়? এটা উত্তর আমেরিকা কলোরাডো নদীর গিরিখাত, এভাবে বলতে হবে। তারপরে দেখো তোমরা জলপ্রপাত, তোমরা ছবিতে আরেকটা দেখো জলপ্রপাত, তো তোমরা নাম শুনছো, ওয়াটারফল, যেটা ঊর্ধ্বতে অবস্থা নদীর পানি যখন পর্যায়ক্রমে কঠিন ও নরম শিলার উপর দিয়ে প্রবাহিত হয় তখন শিলাস্তরটি বেশি পরিমাণ ক্ষয় করে ফেলে। এর ফলে নরম শিলাস্তর তুলনায় কঠিন শিলাস্তর অনেক উপর উৎপন্ন করে, তখন পানি একদম খারাপভাবে নিচে নামে, তখন জলপ্রপাতের সৃষ্টি হয়। দেখো কত খারাপভাবে নিচে নামছে, একদম ঊর্ধ্ব জলপ্রপাত, নিম্ন জলপ্রপাত,
কোমল শিলা, কঠিন শিলা, এটা হলো জলপ্রপাতের ছবি। পানি খারাপ হবে তখন পড়ে। এবং তোমরা জানো উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদীর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত, যেটা বিভিন্ন অনুষ্ঠানে আমাদের বাংলাদেশ ইত্যাদি অনুষ্ঠানও দেখায়। এরপর দেখো নদীর সঞ্চয়জাত ভূমিরূপ। নদীর যখন এখন তো ক্ষয়ের কথা বললাম, সঞ্চয় করে কি কি ভূমি হয়, পলল কোন হয়, পলল পাকা হয়। তোমার পার্বত্য কোনো অঞ্চল থেকে হঠাৎ করে নদী যখন সমভূমিতে পতিত হয়, তখন শিলাচূর্ণ, পলিমাটি প্রভৃতি পাহাড়ের পাদদেশের সমভূমিতে সঞ্চিত হয়ে ত্রিকোণ আকার, দেখছো নি, একটা ত্রিকোণের মতো সৃষ্টি করে এবং হাত পাখার ন্যায় সৃষ্টি করে। তো এই জন্য এটাকে বলে পলল কোণ বা পলল পাখা। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো আরেকটা জিনিস, আরেকটা হলো তোমার পাদদেশীয় পলল সমভূমি, যেটা অনেক সময় পাহাড়ের নদী পাদদেশে প্রচুর পলি সঞ্চয় হয়ে যায়। যে নদীগুলি পাহাড়ের নদী এবং একটা সময় পাহাড়ের পাদদেশে বিশাল সমভূমি গড়ে ওঠে, এই দেশের সমভূমিকে পাদদেশীয় সমভূমি বলে। বাংলাদেশের তিস্তা, আত্রাই, করতোয়া সংলগ্ন রংপুর এবং দিনাজপুর জেলার অধিকাংশ স্থানই পলল সমভূমি নামে পরিচিত। এসব নদী উত্তরের হিমালয় থেকে উৎপন্ন হয়ে সহজেই পাহাড় থেকে পলল বহন করে এই অঞ্চলে সঞ্চয় করে পাদদেশীয় সমভূমি গঠন করছে। আরেকটা আছে, আমরা দুইটা জিনিস হয়ে শেষ হয়ে যাবে। তো প্লাবন সমভূমি, প্লাবন দিয়ে কি বোঝায়? ফ্লাড, বন্যা। যখন তোমার বর্ষাকালে বিশেষ করে পানি বৃদ্ধির কারণে নদীর উভয়কূল যখন প্লাবিত হয়ে যায় এবং তখন তাকে প্লাবন বা বন্যা বলে। বন্যা শেষে নদীর দুই পাশে ভূমিতে খুব পুরস্ত যে পলি, কাদামাটি এগুলি পড়ে। এটা যেখানে আমাদের দেশে বর্ষা হয় তোমরা তারা জানবা। এবং এটা হলো প্লাবন সমভূমি। পুরো বাংলাদেশটি বলতে গেলে একটা প্লাবন সমভূমি। বাংলাদেশের কয়েকটা জেলা ব্যতীত সারা দেশে পদ্মা, যমুনা, মেঘনা নদীর যে নদী বিদ্যুৎ প্লাবন সমভূমি, বুঝছো, যে পাহাড়ি অঞ্চল ছাড়া সব জায়গায়। এবং এই প্লাবন সমভূমির এর কয়েকটা ধরন আছে, কয়েকটা আকৃতি দেখা যায়: অশ্বক্ষুরাকৃতি, বালুচর, প্রাকৃতিক বা। লাস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, বদ্বীপ বা যেটা ডেল্টা বলে। হ্যাঁ, দেখো এই যে বাংলাদেশ একটা মানচিত্র এবং বাংলাদেশের মোহনা যদি দেখো, দেখবো যে আমরা ব আকৃতি, বঙ্গোপসাগর যখন করছে এটা একটা ব আকৃতির। নদী যখন মোহনার কাছাকাছি আসে তখন তার স্রোতের বেগ একেবারেই কমে যায়। এতে বালি ও কাদা তলানি সঞ্চিত হয়ে নদীর স্রোতন যদি কোনো সাগর এসে পড়ে, তখন ওই সমস্ত বালি কাদা নদীর মুখে জমে নদীমুখ প্রায় বন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে এর স্তর সাগরের পানির উচ্চতার উপর উঠে যায়। তখন নদী বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে এই চরাভূমি বেষ্টন করে সাগর গঠিত হয়। ত্রিকোণাকার এই নতুন সমভূমিকে বদ্বীপ বলে। বাংলাদেশ কিন্তু পৃথিবীর বিরাট সবচেয়ে বড় বদ্বীপ। এটি দেখতে মাত্রাহীন বাংলা বয়ের মতো এবং গ্রিক শব্দ ডেল্টার মতো, তাই এর নাম বদ্বীপ বা ইংরেজির নাম ডেল্টা। হুগলি নদী থেকে পূর্ব দিকে মেঘনার সীমানা পর্যন্ত পশ্চিমবঙ্গ, বাংলাদেশের সমস্ত দক্ষিণাংশ গঙ্গা ও পদ্মা নদীর বিখ্যাত বদ্বীপ অঞ্চল। বুঝছো, এটা হলো বিখ্যাত একটা বদ্বীপ অঞ্চল। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আবার বলি, ভূপৃষ্ঠের পরিবর্তন সাধারণত তিন রকম: একটা হলো দৃঢ় পরিবর্তন, আরেকটা হলো দৃঢ় আকস্মিক এবং আরেকটা হলো আকস্মিক। এই তোমাদের প্রথম ক্লাসে এগুলি সম্পর্কে সামান্য ধারণা দিয়েছি। এর মধ্যে তোমরা আকস্মিক পরিবর্তনের মধ্যে ভূমিকম্প, আগ্নেয়গিরি সম্পর্কে ক্লাসে জানতে পেরেছো। আজকে ছিল দৃঢ় পরিবর্তন। দৃঢ় পরিবর্তন হয় চারটি প্রক্রিয়ায়: বিচ্ছিন্নীভবন, ক্ষয়ীভবন, অপসারণ, নগ্নীভবন, অবক্ষেপণ। এবং এগুলি হওয়ার বিষয়ে কিছু কারণ আছে। কারণ ফলাফল, কারণগুলি তোমার বায়ু কাজ করে, বৃষ্টি কাজ করে, হিমবাহ কাজ এবং নদী কাজ। এবং নদীর ফলে বিভিন্ন ভূমিরূপ হয়, যেগুলি তোমরা ইতিমধ্যে শুনেছ। হ্যাঁ, পলল পাখা, পলল কোণ, প্লাবন সমভূমি, ডেল্টা বা বদ্বীপ অঞ্চল। তারপরে তোমার নদীর বিভিন্ন গতিপথ থেকে ঊর্ধ্বগতি, মধ্যগতি, নিম্নগতি। আশা করি তোমরা বুঝতে পারছো। কারণ কোনো সমস্যা থাকলে আমাকে ইনবক্সে তোমরা নোট করেও। আর পরবর্তী ক্লাসে দেখা হবে। আর তোমরা তো জানো আমাদের দেশের পরিস্থিতি, বৈশ্বিক পরিস্থিতি, করোনা পরিস্থিতি এখনো জটিল আছে। কাজেই তোমরা ঘরেই থাকবা ইনশাল্লাহ। যখন পরিস্থিতি স্বাভাবিক হয় তখন স্কুল কলেজে আসবা, দেখা হবে। আর তার আগে যদি কোনো কারণে বেরিয়ে হইতে হয়, তোমরা এই মাস্ক ব্যবহার করো। মাস্ক ছাড়া কেউ অবশ্যই ঘর থেকে বের হবে না। আর কোনো সাবান পানি দিয়ে বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে করবা, পুষ্টিকর খাবার খাবা, ব্যায়াম করবা, একটু আনন্দময় পরিবেশে থাকবা, প্রার্থনা করবা যাতে আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পাই। আর কি, সবাই ভালো থাকো। আর এই সময় বাড়ির কাজ তোমাদের তো পুরো বই ছিল, চ্যাপ্টার কমে দিয়েছি, সেই বিশেষজ্ঞগুলি পড়বা। আর বাড়ির কাজ করতে পারো যে এই জিনিসগুলি তোমরা যেটা পড়ালাম এগুলি, ওই চিত্রগুলি দেখবা। তো অনেকে চিত্র একটু তোমরা চিত্রগুলি অঙ্কন করবা। কেমন, কোনটা
বদ্বীপ অঞ্চল, কোনটা নদীর ঊর্ধ্বগতি, কোনটা মধ্যগতি, নিম্নগতি, বিশেষ করে এই চিত্রটা আর কি। অনেকে চিত্র একটু দুর্বল, শুধু ছবিগুলো এঁকে রাখবে, এটাই তোমাদের বাড়ির কাজ। আল্লাহ হাফেজ।